ধারাবাহিক চড়া মূল্যস্ফীতির লাগাম টানতে দীর্ঘ সময় ধরেই কঠোর মুদ্রানীতির কৌশল অবলম্বন করছে কেন্দ্রীয় ব্যাংক। এর মূল লক্ষ্য ঋণের সুদহার বাড়িয়ে বাজারে টাকার চাহিদা কমানো, যাতে করে কমে আসে জিনিসপত্রের দাম বা মূল্যস্ফীতি। তবে এমন নীতির কারণে এখন ঋণের সুদহার ঠেকেছে প্রায় 15%, আর তাতে কমছে উৎপাদনশীল খাতের বিনিয়োগ। উদ্যোক্তারা বলছেন, মূল্যস্ফীতি কমাতে গিয়ে এখন পণ্যের উৎপাদন খরচ বৃদ্ধির ঝুঁকি তৈরি হয়েছে। বিভিন্ন রকমের আইন করা হচ্ছে বিভিন্ন সময়, কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে সবার মতামত নিয়ে একটা ঐক্যমতের ভিত্তিতে এটা করা হচ্ছে না। আর এজন্য আসছে মুদ্রানীতিতে সুদহার কমানোর তাগিদ তার। ব্যবসায়ীদের দাবি দেওয়া থাকবে সবসময় যে আপনারা প্রাইভেট সেক্টর ক্রেডিট কোডটার দিকে একটু চোখ রাখবেন, কিন্তু প্রাইভেট সেক্টর দিকে চোখ রাখলেও আপনার যদি বিনিয়োগ পরিবেশ যদি ব্যবসা বান্ধব না হয়, তাহলে যতই আপনার ক্রেডিট কোডের দিকে আপনি টার্গেট করেন, আপনার ক্রেডিটটা কেউ নিবে না। তবে এই বিশ্লেষক মনে করেন, এখনই মুদ্রানীতি শিথিল করার সময় আসেনি। বাংলাদেশ ব্যাংকের টার্গেটটা হলো 5 থেকে 6 মূল্যস্ফীতি, যেটাকে তারা মনে করছেন এটা সহনীয়। যেখানে আমি টার্গেটের চেয়ে এত দূরে 3% পয়েন্ট উপরে আছি, পলিসির এই 10 থেকে এটাকে নামিয়ে আনার মতো অবস্থা তো এখনো তৈরি হয়নি। কেন্দ্রীয় ব্যাংক বলছে, বিনিয়োগ ও মূল্যস্ফীতির সংকট বিবেচনায় নিয়েই তৈরি হচ্ছে নতুন মুদ্রানীতি। প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ব্যাংকিং খাত থেকে লোনের যথার্থতা প্রাপ্যতা নিশ্চিত করা হচ্ছে। মূল্যস্ফীতি এটা 8.5-এর কাছে পৌঁছেছে, অতএব 7.5 পৌঁছেনি, কিন্তু 8.5 পৌঁছেছে এবং ডবল ডিজিট থেকে এটা সিঙ্গেল ডিজিট নেমে এসেছে। এই বিষয়গুলো বিবেচনা করে হয়তোবা এবার মুদ্রানীতির কিছুটা হলেও আমরা সংকোচন নীতিমালা থেকে বাংলাদেশ ব্যাংক বের হয়ে আসতে পারে। সব ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষে নতুন অর্থ বছরের প্রথম মুদ্রানীতি ঘোষণা হতে পারে। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই আন্দোলন, সময়ের সাথে সাথে বাড়ে এই আন্দোলনের তীব্রতা, বাড়ে সরকারের দমন নিপীড়ন। 22শে জুলাই সোমবার আইনশৃঙ্খলা বাহিনী চিরুনি অভিযান চালিয়ে সারা দেশে বিএনপি ও জামায়াতের নেতাকর্মী সহ 1200 জনকে গ্রেফতার করেন। এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 2 জন আন্দোলনকারীর মৃত্যু হয়। এছাড়া পঞ্চম দিনের মতো পুরো দেশকে ইন্টারনেটবিহীন রাখে সরকার। এক নির্বাহী আদেশে সাধারণ ছুটি আরও একদিন বাড়ানো হয়। 19শে জুলাই মধ্যরাত থেকে জারি করা কারফিউ 22শে জুলাই দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল করা হয়। 4 দফা দাবি বাস্তবায়নে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিন রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল, তবে মহাখালীতে কয়েকশো আন্দোলনকারী কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে রাখে, পরে তাদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। রাতে কোটা সংস্কার সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সারসংক্ষেপে সই করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে দুপুরে ব্যবসায়ীদের সাথে গণভবনে বৈঠক করেন তিনি। বৈঠকে শেখ হাসিনা বিভিন্ন স্থাপনায় হামলা ও সহিংসতার জন্য বিএনপি, জামায়াত ও ছাত্র শিবিরকে দায়ী করেন এবং তাদের বিরুদ্ধে আরও শক্ত অ্যাকশন নেয়ার কথা জানান। এদিন সেনাপ্রধান যাত্রাবাড়ী সহ ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে মোতায়েন করা সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন। তিনি বলেন, জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনা সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এছাড়া এদিন যাত্রাবাড়ী এলাকা পরিদর্শন করেন তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, র্যাবের মহাপরিচালক হারুনুর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এ সময় আইজিপি সাংবাদিকদের বলেন, প্রতিটি অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য পাই পাই করে হিসাব দিতে হবে। এদিন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, পরিস্থিতি আরও উন্নতির জন্য কারফিউ অব্যাহত থাকবে। এছাড়া পথে পথে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের ব্যাপক অবস্থান দেখা যায়। গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনীর সাজোয়া যান মোতায়েন ছিল। আকাশে ছিল পুলিশ, র্যাবের হেলিকপ্টার টহল। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।
এই প্রার্থনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। আরজি মাইলস্টোন স্কুলে নিহতদের আত্মার মাগফিরাত আর আহতদের দ্রুত আরোগ্য। ক্লাসরুমগুলো প্রায় ফাঁকা, শিক্ষার্থীদের চোখে মুখে চাপা আতঙ্ক। অচেনা সহপাঠীর প্রাণবিয়োগে শোকাহত শিশুরাও। ক্লাসে আলোচনার কেন্দ্রবিন্দু মাইলস্টোন। আমরা চাই না অ্যাক্সিডেন্ট আর কখনো হোক। ক্লাসে স্টুডেন্ট খুবই কম এসেছে। স্কুলে বাচ্চাদের জন্য দোয়া করা হয়েছে। প্রতিদিনের মতো স্কুল ছুটির অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা মুহূর্তেই ছুটি পেয়েছেন জীবন থেকে। এমন তো নিজের স্কুলেও হতে পারত। এই চিন্তাই ভাবিয়ে তুলছে শিক্ষক শিক্ষার্থীদের। একদম গায়ের লোম দাঁড়ায় যাইতেছিল যে এখন তো এই জায়গাটা, এই স্পটে তো আমিও থাকতে পারতাম। আমার কলেজেও যদি এরকম হতো তখন কি হইতো? আর এমনও না, বাচ্চাগুলো খুব ছোট ছিল। এই ঘটনা তো যে কোনো জায়গায় ঘটতে পারত। আমি দেখেছি 3টার সময় এক বাবা ঘুরে বেড়াচ্ছেন তার বাচ্চার জন্য। এই শোক আসলে অনেক অনেক কঠিন, এবং এই ধরনের শোককে লালন করার যে দুর্বিষহ পরিস্থিতি, এটা কিন্তু আমরা সবাই শোকান্বিত। অভিভাবকদের জন্য এ এক অসহনীয় সময়। নিজের বাচ্চাটার চোখে সহ সমস্ত বাচ্চার চেহারা কিন্তু চোখে ভেসে আসছে। প্রতি মুহূর্তেই স্তম্ভিত হয়ে থাকতে হয়, আমাদের আতঙ্কের ভিতরে থাকতে হয়। জায়গায় যে কোনো সময় সমস্যা হতে পারে, তারপর আমরা চাই আমাদের শিশুরা নিরাপদ থাকুক। আর এমন কোমল শিশুদের আমাদের কিভাবে ছেড়ে চলে যাবে, আমাদের কত মর্ম আহত, সেটা ভাষা দিয়ে বোঝাতে পারবো না। সহসাই শিক্ষার্থীরা মাইলস্টোন ট্র্যাজেডি ট্রমা কাটিয়ে উঠতে পারবে বলে মনে করেন না মনস্তত্ত্ববিদ। যে বাচ্চাগুলা অলরেডি আগে থেকে একটু হলো উদ্বেগ প্রবণ, অল্পতেই তারা একটু নার্ভাস হয়, একটু অন্যের সাথে অতটা মিশতে অসুবিধা হয়, বাবা মা ছাড়া খুব বেশি একসাথে চলতে পারে না, তো এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে আসলে এরা বেশি হলো ঝুঁকির মধ্যে থাকবে। রাষ্ট্রীয় শোক পালনে বন্ধ ছিল অনেক শিক্ষা প্রতিষ্ঠান। মধ্যরাতে স্থগিত করা হয় মঙ্গলবারের এইচএসসি পরীক্ষাও। বিভীষিকাময় এমন 21শে জুলাই দেশের ইতিহাসে কখনো ফিরে না আসুক, এমন প্রার্থনা দেশবাসীর। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। নিভে গেছে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সাইমার জীবন। স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে, মানুষের সেবা করবে, কিন্তু এক দুর্ঘটনায় থেমে গেল সেই স্বপ্ন। সাইমার মৃত্যুতে পুরো গাজীপুরের উত্তর পিপ্রবর্থা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সাইমার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর পরপরই স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে গোটা গ্রামের পরিবেশ। দৌড় পেরে গেছিস, আমার ঢুকতে দেয় না, ভিতর ঢুকতে দেয় না কেউ। ঢুকে ভিতর দিয়ে কিছুই নাই, শুধু আর কি কয়লা ছাড়া কিছুই ছিল না ভিতরে। আমার ছেলে প্রত্যেকটা হসপিটালের ধারে ধারে খুঁজছে, কারো কাছে কোনো সহযোগিতা পায় নাই। আমি যতটুকু জানতে পারছি ওই স্পট ডেট হয়েছে, সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ওকে সিএমএস নেওয়া হয়েছে। বেলা 11টায় জানাজা শেষে সাইমাকে শায়িত করা হয় পারিবারিক কবরস্থানে। মেয়ের কথা বলতে বলতে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও মেহনাজ আফরিন হুমায়রার বাবা দেলোয়ার হোসেন। বিমান বিধ্বস্তের ঘটনায় একমাত্র মেয়েকে হারিয়ে পাগল প্রায় তার বাবা মা। কয়দিন আগে রেজাল্ট দিছে, আর হাসে আর বাইরে যায়, বাবারই কই না। সকাল 9টায় টাঙ্গাইলের সখীপুরের কেরানীপাড়া প্রাইমারি স্কুল মাঠে জানাজা শেষে হতেয়া কেরানীপাড়া সামাজিক কবরস্থানে হুমায়রাকে দাফন করা হয়। বিমান দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তারের বাড়ি বাগেরহাটের চিতলমারীতে চলছে শোকের মাতম। ভোরে তার মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। ওর স্বপ্ন ছিল, আমাদেরও স্বপ্ন ছিল, তো ডাক্তার হওয়ার আমাদের সবকিছু শেষ করে দিল এক বিমান দুর্ঘটনায়। 3 ভাই বোনের মধ্যে বড় ছিল ফাতেমা। মেয়ের মৃত্যুর খবরে কুয়েত থেকে চলে আসেন বাবা বনি আমিন। জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয় ফাতেমাকে। উক্কচিং মারমার বাড়ি রাঙামাটিতেও চলছে শোকের মাতম। নাতিকে হারানোর শোকে মূর্ছা যাচ্ছেন দাদা দাদি। কান্নায় ভেঙে পড়ছেন পরিবারের বাকি সদস্যরা। ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তারা। নাতি হয় না, নাতির জন্য তো অপেক্ষা করে থাকে, আমরা তো সবসময়। আমাদের তো মনে আর কষ্ট পাবে, বেশি কষ্ট হয়। আজ উক্কর মরদেহ নেওয়া হবে রাঙামাটিতে। বুধবার পারিবারিক শ্মশানে সৎকার করা হবে। সকালে আরেক নিহত শিশু সামিউল করিমের মরদেহ নেওয়া হয় তার নানার বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জের চাঁদপুর এলাকায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন পরিবারের স্বজনরা। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সামিউলের এমন মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছেন না তার পরিবার। একটু সামনে ও আসতেছে,
আমিও সামনে আগাচ্ছি, এরপরে দেখলাম যে কি যেন একটা আইসা ওরে ফেলে দিল, আমি ধরলাম আর কিছু পাইলাম না। ওনাদের এই বিমান প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে এই জায়গাগুলি ব্যবহার করা মোটেও উচিত না। দুর্ঘটনায় নিহত অন্যান্যদের মরদেহ দ্রুত শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তরের পাশাপাশি দিয়াবাড়ির আবাসিক এলাকা ট্রেনিং এরিয়া হিসেবে ব্যবহার না করার অনুরোধ সবার। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। বিমানের আগুনে জ্বলে যাওয়া বোনের কথা শোনাতে গিয়ে এভাবেই কেঁদে বুক ভাসান সারিয়ার চাচাতো ভাই নাবিল। ও বলে কি টিপেন্সোস আমাকে দাও, আর তুমি আমার জায়গা নিয়ে যাও, তুমি অন্য হাটটা কিনা খাও। হয়তো চিপস কিনতে না গেলে সহপাঠী ভাইটির কপালেও নেমে আসতো নিকষ অন্ধকার। বড় একটা বিমান আমার মাথার উপর দিয়া ঘুরতে ঘুরতে যায় পড়ছে, তারপরে আমি যা দেখি কি আগুন আমি নিভাইতে পারি না, আমার বোনটার লেগে অনেক কষ্ট লাগছে আমার। দুজনেই পড়তো উত্তরার দিয়াবাড়িতে বিধ্বস্ত মাইলস্টোন স্কুলের ৩য় শ্রেণীতে। এখন একজন শুধুই ছবি। পৃথিবীতে সবচেয়ে কষ্টের বোঝা পিতার কাঁধে সন্তানের লাশ। সারিয়া আক্তারের বাবা রফিক মোল্লাকে বইতে হয়েছে সেই বোঝা। ওর ভালোবাসার ভাইয়া ছিল ভাই, আমার হারানোর বেদনা বুঝাবার মতো নাই। কালকে আমি পাগলের মতো দৌড় করে বাসা থেকে গেছি স্কুলে পাই না, গেছি বাংলাদেশ মেডিকেল, ওইখানে পাই না, কয়ে গেছে বাড়ি ইউনিটে, গেছে সিএমএস, পরে সিএমএসে গিয়ে আমার ছোট ভাই বলছে ভাই পাইছি, কিন্তু ভাই নাই, মারে গিয়ে পাইছি মৃত্যু অবস্থায়। ছোট সারিয়াকে হারিয়ে কান্নার রোল গোটা পরিবারে। যখন দেখছি ভাই আমার ভিতরটা ফাইটে গেছে, আমাদের কলচার টুকরা এক একজনের। বাড়ির বিছানাতেই ছড়িয়ে ছিটিয়ে রাখা খেলনাগুলোর পাশে পোড়া স্কুল জুতা আর ইউনিফর্ম বড়ই বেমানান হলেও এটাই এখন সারিয়ার পরিবারের বাস্তবতা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি এই বাড়ির এই বিছানা থেকেই দেখা যায় বিমান ওঠানামার দৃশ্য। প্রতিদিন এমন দৃশ্য আর বিমানের শব্দ শুনেই ঘুম ভাঙত মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী সারিয়া আক্তারের। তার মর্মান্তিক মৃত্যুর পর এমন বিমান ওঠানামার শব্দই এখন আতঙ্কে পরিণত হয়েছে পরিবারটির জন্য। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বলছে মাইলস্টোন স্কুলের দোতলা ভবন, পড়ে আছে ছিন্ন ভিন্ন দেহ, পুড়ছে অনেক শিশুর শরীর, কেউ করছে বাঁচার আর্তনাদ, আবার দগ্ধ শরীরে অনেকেই হয়ে পড়ে হতভম্ব। মরিয়া হয়ে কেউ কেউ খুঁজছে বাবা মাকে, বাবা মাও খুঁজছেন প্রিয় সন্তানকে। মাইলস্টোনে চোখের সামনে এমন ভয়ানক দৃশ্য যারা দেখেছেন তাদের কাছে আজীবনের ট্রমা হয়ে থাকবে এমন দৃশ্য। ক্ষণে ক্ষণে তাদের কানে যেন বেজে ওঠে সেই বিকট শব্দ আর ভেসে ওঠে বীভৎস দৃশ্য। শোকে পাথর হয়ে বেঁচে যাওয়া অনেক শিক্ষার্থী ছুটে যায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। এখানে তাদের প্রিয় বিদ্যাপীঠের অনেক সহপাঠী কাতরাচ্ছে সীমাহীন যন্ত্রণায়। বিকট দুইটা বড় শব্দ শুনি, পিছে তাকিয়ে দেখি সবকিছু ভলক্যানোর মতো এক্সপ্লোড করছে। আমরাও ডানে বামে না ভেবে ওদেরকে বার্ন ইউনিটে নিয়ে আসি। পরবর্তীতে জানতে পারলাম যে তাদের ইন্টারনাল অর্গান পুড়ে গিয়েছে, তারা এখন আইসিইউতে আছে, লাইফ সাপোর্টে আছে। আপনারা দোয়া করবেন তাদের জন্য। আমি আসলে চাই যাতে আমার ভাই বোন যারা মারা গিয়েছে তাদের প্রপার জাস্টিস হয়, যদি কোনো গাফিলতি থাকে সেটাও যাতে তদন্ত হয় এবং তার যাতে সুষ্ঠু বিচার হয়। আর আমাদের অনেক ছোট ভাই বোন এখনও মিসিং, আমি চাই তাদেরকে যাতে বের করা হোক। অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া অনেকে ছুটে এসেছেন নিজ বিদ্যালয়ের ছাত্র শিক্ষককে দেখতে। এটা তো আমাদের কল্পনার বাইরে যে একটা প্লেন ক্র্যাশ করতে পারে। তো আমরা যখন পিছনে তাকাই দেখি এরকম সিচুয়েশন, সাথে সাথে আমরা সবাই ঢোকার ট্রাই করি, বাট আমাদেরকে আর ক্যাম্পাসে ঢুকতে দেয়নি। আমরা বাহিরে দাঁড়াইছিলাম, আমি ওখানে 3:30 পর্যন্ত দাঁড়ানো ছিলাম। আমার নিজের চোখের সামনে দিয়ে 6টা লাশ নিয়ে গেছে। এই ব্লাস্টে যারা ছিল তাদের অনেকের পক্ষেই বাঁচা পসিবল না, আমি নিজেও দেখছি। বিমান বিধ্বস্ত হওয়ার পরই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন আরেক প্রতিষ্ঠানের শিক্ষার্থী লামিম শাফায়েত। তার দাবি নিজ চোখে দেখেছেন অসংখ্য হতাহতের দৃশ্য। ছোট ছোট বাচ্চারা বের হয়ে তাদের জড়ায় ধরছে যে আপু আমাকে বাঁচাও। তারা তো ভিতরে ঢুকার পরে যে তারা তো দেখতে পাইছে যে কি পরিমাণ স্টুডেন্টগুলো এখানে ছিল। সেইখানে কি শুধু স্টুডেন্টরাই মারা গিয়েছিল? তাহলে আমাদের মৃতের সংখ্যা
কতটুকু দাঁড়ায় আসলে না শিক্ষার্থী ছিল না সেখানে, শিক্ষক ছিল না সেখানে, প্রত্যেকটা ক্লাসে তো শিক্ষক ছিল। আমার চোখের সামনে আমার ছোট ছোট ভাইগুলো আগুনে পুড়ে যাচ্ছে, কিন্তু আমরা কিছু করতে পারতেছি না। পোড়া শরীরের যন্ত্রণায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে কাতরাচ্ছেন মাইলস্টোনের শিশুরা, যাদের তুলতুলে শরীরের প্রায় পুরোটাই মোড়ানো এখন সাদা ব্যান্ডেজে। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি হাসপাতাল থেকে কোনো কোনো শিশুর নিথর দেহ বেরোচ্ছে। সব মিলিয়ে এক শোকাবহ পরিবেশ। এ শোক শুধু জাতীয় বার্ন ইনস্টিটিউট নয়, এ শোক ছুঁয়ে গেছে টেকনাফ থেকে তেঁতুলিয়ার আকাশে। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।